চলুন দর্শক ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি অভিনেতা রাকিব হোসেন ইভনের কাছে। সবার আগে বলুন তো, আপনাকে স্ক্রিনে মাত্রই মনে হচ্ছে যে ঈদুল আজহার পর থেকে দেখছি চুল ছোট অবস্থায়, আজকে দেখলাম চুল বড়। এটা কি নতুন কোনো কাজের ইঙ্গিত দিচ্ছেন নাকি চুল বড়ই ভালো লাগে? গত 2-3 বছর থেকে কখনোই নিজের পছন্দ মতো চুল বা দাড়ি কাটার বা রাখার সুযোগ হয়নি। সবকিছুই কোনো না কোনো চরিত্রের জন্য, এতটুকু বলা যাচ্ছে। আচ্ছা, তার মানে এইটাও কোনো রহস্য আছে, এটার পেছনেও কোনো কারণ আছে। কারণ আমি আপনাকে হুট করে দেখে একদমই অবাক হয়ে গিয়েছিলাম যে কারণ কয়েকদিন ধরে আপনাকে স্ক্রিনে দেখছি একরকম, সেখানে আমার সামনে মানুষটা হাজির একদমই অন্যরকম লুকে। সো আমি চিনতে পারিনি। খুব ভালো যাচ্ছে সময়টা আলহামদুলিল্লাহ। যেমনটা আসলে আপনি বলছিলেন যে গত বছরের নভেম্বর থেকে এ বছরের এখনো পর্যন্ত সময়টা দুর্দান্ত কাটছে। অনেক বড় বড় প্রজেক্টে বলা যায় যে অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করছেন। একটু অভিজ্ঞতাটা শুনতে চাই। কিভাবে বলবো আমি সেটা ভাবছি। বোহেমিয়ান ঘোড়া দিয়ে যদি শুরু করি, বোহেমিয়ান ঘোড়া আমার ভীষণ ভীষণ পছন্দের একটি কাজ, যে কাজে আমি অমিতাভ রেজা চৌধুরীর সাথে প্রথমে এত বড় একটা ফিকশন করেছি। একই সাথে মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়। খসরু ভাই আমাদের সিনেমাটোগ্রাফার, যার নাম শুনে আমি ছোটবেলা থেকে লিটারেলি ইন্ডাস্ট্রির মধ্যে বড় হয়েছি, কখনো তাকে দেখার সুযোগও হয়নি। তার ফ্রেমের মধ্যে চলে আসা এবং এই টোটাল জার্নিটা আমাদের এই শুটিংয়ের 20-22 দিনের পুরো ব্যাপারটা আমি খুব উপভোগ করেছি আসলে, মানে সম্পূর্ণটাই উপভোগ করেছি। আচ্ছা, আর এরপরে যদি তাণ্ডব নিয়ে বলতে হয়, তাণ্ডব সাকিব ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, একই সাথে রায়হান রাফির সাথেও আমার প্রথম কাজ। সাকিব ভাই তো একজন মেগাস্টার, আমরা ছোটবেলা থেকে তাকে বড় স্ক্রিনে দেখে দেখে তাকে দেখেই স্বপ্ন দেখা শুরু করি যে আমরা হয়তো এরকম হতে চাই বা বাহ চমৎকার কিছু একটা। তো সেই জায়গা থেকে এরকম একটা চরিত্রে তাণ্ডব সিনেমায় কাজ করতে পারার সুযোগটাও নিঃসন্দেহে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসলে। আজকে থেকে তো শুনুন আপনি অনেকদিন ধরেই কাজ করছেন। মজার ব্যাপার হচ্ছে আমরা তখন আপনাকে একটু কম চিনতাম, কিন্তু মানুষের কাজ মানুষকে পরিচয় করিয়ে দেয়, মানুষকে চিনিয়ে নিয়ে যায়। তার বাস্তব উদাহরণ হচ্ছেন আপনি। দুর্দান্ত কাজ করেছেন তাণ্ডবে, দুর্দান্ত কাজ করেছেন বোহেমিয়ান ঘোড়াতে, এবং এই জন্য সবাই আপনাকে খুঁজে খুঁজে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে বের করছে যে এই মানুষটা আসলে কে ছিল। বিশেষ করে বোহেমিয়ান ঘোড়াতে যে মোশাররফ করিমের সঙ্গে যে তার শিষ্য, এটা আসলে কে? এত দারুণ শিষ্য মাঝখানে আবার একটু ভুল করে বসলো, শেষ মুহূর্তে সব কিছু ঠিকঠাক করে দিল। তাণ্ডবের বেলাও তাই। যদি আমি একটু আপনাকে খুব টাফ একটা জিনিস যদি আপনাকে বলি যে বোহেমিয়ান ঘোড়া বা তাণ্ডব, কোনটাকে এগিয়ে রাখবেন? সিনেমা ইজ দ্য লার্জেস্ট মিডিয়াম, সো আপনি সিনেমার সাথে অন্য যে কোনো কিছু কম্প্যারিজন চলে না, মানে সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। সে জায়গা থেকে তাণ্ডব সিনেমা এবং বোহেমিয়ান ঘোড়া একটা ওয়েব সিরিজ, কিন্তু আসলে ম্যাচুরিটি বা কোয়ালিটিও তো ম্যাটার করে। তাণ্ডবের জায়গায় সেরা এবং বোহেমিয়ান তার জায়গায় নিঃসন্দেহে সেরা। আসলে ক্রিটিক্যাল প্রশ্ন, ক্রিটিক্যাল খুব অ্যানালিটিক্যালি অ্যান্সার দিয়েছেন, দারুণ। তাহলে আমরা তাণ্ডব নিয়ে শুরুতে কথা বলি। তাণ্ডবের যেটা আসলে শুরুতে বলছেন যে শাকিব খান ইন্ডাস্ট্রিতে খুব দুর্দান্ত অভিনয় সেই শুরু থেকে, তার প্রায় 25 বছর ধরে করে আসছে, 26 বছর ধরে, এবং লাস্ট কয়েকটা প্রজেক্ট যেখানে সে কাজ করছে খুবই দারুণ অভিনয় করছে, পুরোপুরি নিজের জাতটাকে চিনিয়ে ফেলছে। এবং রায়হান রাফির কাজ আমরা সবসময় জানি ভালো। প্রথম কলটা আসলে কিভাবে পেয়েছেন? এবং আমি যতদূর জানি আপনাকে 2বার অ্যাপ্রোচ করা হয়েছিল, 2বারই আপনি রিজেক্ট করে দিয়েছেন যে এই কাজটা আপনি করবেন না। মানে এই জিনিসটা কেন হয়েছিল? নর্মালি যেটা হয় যে শাকিব খানের প্রজেক্ট, রায়হান রাফির প্রজেক্ট হলে সবাই মুখিয়ে থাকে কাজটা করবে বলে, আপনার কাছ থেকে নাটা কেন এসেছিল? মিস ইন্টারপ্রেট হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমার কাছে অ্যাপ্রোচটা এসেছিল আমার কাস্টিং ডিরেক্টর স্বাধীনের মাধ্যমে। স্বাধীন জানে যে আমি আসলে কি কাজ করি বা কোন ধরনের কাজ করে অভ্যস্ত। সো যখন আমাকে অ্যাপ্রোচটা করে, ও ইন ডিটেইলসে কোন প্রজেক্ট বা কেমন চরিত্র কিছুই বলেনি, ও জাস্ট একটা প্রাইমারি আইডিয়া দিয়েছে আমাকে। এবং আমার মনে হয়েছে যে যতটুকু কনভারসেশন, এতটুকুর মধ্যে আমি জানি না যে এটা সাকিব ভাইয়ের প্রজেক্ট কিংবা তাণ্ডব বা রায়হান রাফির, আর যদি হয়েও থাকে সেখানে না ও আমাকে জাস্ট ও ভয়ে ভয়ে বলছে যে ভাই এরকম একটা প্রজেক্ট কিন্তু আমার মনে হয় আপনিই করতে পারবেন বা আপনাকেই দরকার, আপনাকে আর কি এই চরিত্রটার জন্য দরকার। তো আমি বললাম যে আমি তো আসলে একটু বড় কাজ করি বা চরিত্রটাকে ধরে কাজ করার চেষ্টা করি, তো এত ছোট স্পেসে আসলে আমি কিভাবে ঢুকবো আমি বুঝতেছি না। বা আসলে যখন জানলাম যে সাকিব ভাইয়ের কাজ বা রায়হান রাফির কাজ এই প্রজেক্ট, তখন আরেকটা কনফিউশন ক্রিয়েট হলো যে এখানে স্পেস আসলে কতটুকু থাকবে আমার জন্য, বা চরিত্রটা কেমন, গল্পের ইম্পর্টেন্সটা কেমন, ডেপটা কেমন।
আমি জাস্ট আমার চেহারা দেখাবো এই কারণে তো আমি একটা প্রজেক্ট করব না। আর সাকিব ভাইয়ের সাথে যদি আমার কোনো প্রজেক্ট হয় বা রায়হান রাফির সাথে প্রজেক্ট হয়, আমি স্বভাবতই চাবো যে আমি সবচেয়ে ভালোটা করি বা অনেক ভালো একটা স্পেস নিয়ে আমার দক্ষতা বা যতটুকু পারি সেটা দেখাই, সেই জায়গা থেকে নিষেধ করা। কিন্তু এর পরবর্তীতে আবার যখন রায়হান রাফি আমাকে ডাকলেন, উনি নিজে ডেকে হচ্ছে বসলেন আমার সাথে এবং উনি ওনার মতো করে কনভিন্স করার চেষ্টা করলেন যে তাও আমাকে ক্যারেক্টার সম্পর্কে ডিটেলস বলা হচ্ছে না, কারণ ক্যারেক্টারটাই আসলে এই গল্পের অনেক বড় একটা টুইস্ট। সো অতটুকু বাদ দিয়ে আশেপাশে বিভিন্ন ভাবে অনেক কথা বলে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং তখন আমার মনে হলো আচ্ছা এটা সাকিব ভাইয়ের প্রজেক্ট, রায়হান রাফির প্রজেক্ট, এবং আমি রায়হান রাফির সাথে কাজ করতে চাই, সাকিব ভাইয়ের সাথে কাজ করব, এই আশাও অনেক আগে বাদ দিয়ে দিয়েছিলাম যে এই সুযোগ তো হবে না, কারণ সাকিব ভাইয়ের সিনেমায় আসলে স্পেসটাই থাকে না অনেক সময়। কিন্তু তারপর মনে হলো যে না, কেননা আমি শুরু করি, রায়হান রাফির সাথে আমার একটা প্রজেক্ট হোক এবং সাকিব ভাইয়ের সাথে লেটস টেক আ চান্স। তো ওই জায়গা থেকে ইন করা, এবং এরপরে তো আমি জানতে পারলাম আচ্ছা ব্যাপারটা আরো ভালো, মানে একটু বিশ্বাস করলে হয়তো ভালো কিছু পাওয়া যায়। ডেফিনেটলি একটু শুটিং এর এক্সপেরিয়েন্স শুনতে চাই, যে এটা গত বছর যেহেতু হয়েছিল শুটিংটা, তাণ্ডব এবছর হয়েছে, এই বছরের মানে এবছরের শুরুর দিকে, গত বছরের শেষ দিকে আপনাদের শুটিংটা প্রবাবলি হয়েছিল। শুটিং এর এক্সপেরিয়েন্স শুনতে চাই, যে মেগাস্টার সেখানে অভিনয় করেছেন, অনেক কিছুতেই আপনাদের মিল রয়েছে, যদিও আমরা স্পয়লার না দেই, কারণ আমরা চাই হলে যে সবাই মুভি দেখুক। একটু শুনতে চাই, যারা সিনেমা দেখেছেন তারা বুঝবেন যে আমার ক্যারেক্টারটা কেমন ছিল। এবং আমাকে পুরো সময়টি অন সেটে থাকতে হতো, যেদিন সাকিব ভাই শুট করতেন, এবং আমি ক্যামেরার পাশেই থাকতাম, কারণ আমার ওনার এক্সপ্রেশনসটা আমি মনিটরে না, আমি ওনাকে অ্যাজ এ পার্সন হিসেবে, পারফর্মার হিসেবে দেখতে চাইতাম। তো আমি প্রথম দিন ওনার ফার্স্ট টেক দেখার পরে আমি একটু জার্ক খাই যে সাকিব ভাই তো সাকিব ভাইয়ের মতো অভিনয় করবে, এটা আমরা জানি, এবং বিগত বেশ কিছু প্রজেক্ট থেকে ওনার অভিনয়ের দক্ষতা সম্পর্কেও আমাদের ধারণা হয়েছে। কিন্তু আমি ওনার মধ্যে না, আমি সাকিব খানকে পাইনি। আমার মনে হয়েছে যে আমি হচ্ছে চরিত্রটাকেই দেখছি, এবং এত নিখুঁত চরিত্র দেখছি। তখন আমার মনে হলো আচ্ছা তাহলে আমি ভুল, তিনি তো পারফর্মার, আমরা আসলে তাকে পারফর্মার হিসেবে কখনো ভাবি নাই, বা আমাদের লিমিটেশনসের কারণে আমরা জানি না। তো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অসাধারণ করছেন, এটাই করার কথা, আপনি করেন। আমিও আমার জায়গা থেকে চূড়ান্ত দিয়ে চেষ্টা করবো যাতে অ্যাটলিস্ট দর্শকের কাছে বা সাকিবিয়ানদের কাছে আমাকে ইরেশনাল মনে না হয়, বা চরিত্রটাকে আমি জাস্টিফাই করতে পারি। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। দারুণ করেছেন, সেটা আমরা যারা মুভি দেখেছি তারাই আসলে বলতে পারছি। যখন এই মুভির সেটে একই সঙ্গে তো যেহেতু বলছিলেন যে শাকিব খান বা রায়হান রাফি প্রত্যেকেই ছিল, সাবিনা নূর ছিল, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আসলে কেমন? প্রচলিত যে ধারণা বা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করার কারণে আমিও টুকটাক আলাদা কিছু গল্প জানতাম, কিন্তু ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি ওনার সাথে কথা বললে বুঝতে পারবেন যে আপনি হয়তো মহাসাগরের মধ্যে দাঁড়িয়ে আছেন। উনি এত স্মার্ট, উনি এত দক্ষ, এবং তার প্রতিটা ওয়ার্ডের মধ্যে আপনি অনেক ডেপথ পাবেন, এবং ওনার ব্যক্তিত্ব আসলে ওনাকে আলাদা একটা মাত্রায় নিয়ে যায়। ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে কয়েকবার, বা যেহেতু আমরা একই সাথে সিনগুলো করতাম, কখনো ভাই করেছেন তারপরে সেটা দেখে আমি করেছি, কখনো সেটা আমি আগে গিয়েছি, ভাইয়ের কল টাইম পরে ছিল, আমি সিনটা করার পর ভাই সেটা অন মনিটর বা কখনো বসে থেকে দেখে পরে ভাই ওটা করেছেন। তো আমার মধ্যে একটু ভয় তো ছিলই, আমি সাকিব ভাইয়ের সামনে দাঁড়িয়ে পারফর্ম করছি, তাও এরকম একটা চরিত্র। আবার তার কোঅপারেটনেসটা আসলে কেমন ছিল? দুর্দান্ত, দুর্দান্ত। মানে আমি কমপ্লেইন যদি করতেও চাই, আমি হয়তো কমপ্লেইন করার সুযোগ পাবো না আসলে। আচ্ছা আচ্ছা, এই ধরনের। নিঃসন্দেহে এটা আসলে সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন, আমাদের বয়সের দিক থেকে, কাজের দিক থেকে অভিজ্ঞ যারা বেশি, তাদের সঙ্গে কাজ করতে গেলে আমরা অনেক সময় নার্ভাস থাকি যে আসলে তিনি কিভাবে নেবেন আমাদেরকে। বাট এই দিক থেকে মানে একদমই বলা যায় যে আপনার অভিজ্ঞতাটা খুবই দারুণ, খুবই দারুণ নিঃসন্দেহে। এবার যদি চলে যেতে চাই আপনি আরো বড় আরো আমরা যদি বলি যে শাকিব খান চলচ্চিত্রের জন্য মোশাররফ করিম হচ্ছে আমাদের যে অভিনেতা, দক্ষ একজন অভিনেতা, বা এই ইন্ডাস্ট্রির বলা যায় যে অনেক বড় একটা ভিত, একটা ফাউন্ডেশন। তিনি স্কলার টাইপের একজন মানুষ, তার সঙ্গেও কাজ করেছেন অ্যাট এ টাইম, একই বছরে দুইজন সুপারস্টারের সঙ্গে কাজ করলেন। সো তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল এবার একটু শুনতে চাই। মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় হচ্ছে এই অগস্টে, আমরা এই ফার্ম গেটের একটা আন্দোলনে ওনাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম,
আচ্ছা, আমি ওনাকে দূর থেকে দেখে ভাবছিলাম আচ্ছা ভাই আপনি মোশাররফ করিম। উনি উনি ইন্টারভিউ দিচ্ছিলেন চ্যানেলে, আচ্ছা, আচ্ছা। এবং আমার মনে 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 হচ্ছে কোনো একদিন ভাই কাজ হয়ে যাবে আশা করি, মনে মনে নিজে নিজে বলছি। আচ্ছা। এরপরে ডিরেক্ট হচ্ছে আমরা হচ্ছে বহেমিয়ান ঘোড়া রিডিং এ বসি। রিডিং এ বসার পরে সেইখানে আপনি কাস্ট কিভাবে হলেন? কল আসছে আমার কাছে আমার আরেক কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে, আচ্ছা। রাতুল ভাইয়ের মাধ্যমে। তো সে আমাকে অ্যাপ্রোচ করলো, বললো এরকম একটা চরিত্র আছে এরকম। আমি বললাম ভাই এই একই কাজ তো আমি এর আগেও করেছি, মানে আমি চঞ্চল ভাইয়ের সাথে আরেকটা প্রজেক্ট করেছিলাম অনম বিশ্বাসের, যেটা 2 দিনের দুনিয়া। সেখানেও তিনি থাকে ট্রাঙ্ক ড্রাইভার, আমি থাকি হচ্ছে তার হেল্পার। সো একই কাজ রিপিট হয়ে যাওয়া আসলে এক ধরনের ঝামেলা, মানে ক্যারেক্টারকে ডেফিনেটলি সেপারেট করা এবং অডিয়েন্স কিভাবে চায় বা, আর এটা তো মোশাররফ করিম সেটা আমি পরে জেনেছি। তো আমার মনে হচ্ছে যে ব্যাপারটা কেমন হয়ে যায়, বলে কাজটা অমিতাভ ভাইয়ের। আমি বলি আচ্ছা অমিতাভ ভাইয়ের কাজ, ঠিক আছে তাহলে আমি একটু দেখা করি, কথা বলি, বা অডিশন নিলে আমি স্ক্রিন টেস্ট যাই বলুক সেটা দিতে চাই। দেন আমাকে অমিতাভ ভাই ডাকলেন। অমিতাভ ভাই ডাকার পরে ওনার সাথে আমার 5 মিনিট গল্প হয়েছে, জাস্ট গল্প। উনি গল্প বললেন, বহেমিয়ান ঘোড়ার গল্প বললেন, আমার চরিত্র সম্পর্কে কিছু বললেন, এবং আমার কিছু প্রশ্ন ছিল আমি ওনার কাছে সেই প্রশ্নটা করলাম, এবং পরে আমি চলে গেলাম। আমি ভাবলাম আমাকে অডিশনের জন্য বা স্ক্রিন টেস্টে ডেকে ভাই কিছুই নিলেন না, তাহলে হচ্ছে হবে না, হয়তো এটা তার প্রসেস। কিন্তু না, সেটা হলো এবং খুব ভালোভাবেই হলো। এরপরে আমরা ডিরেক্ট হচ্ছে রিডিং এ বসছি মোশাররফ ভাইয়ের সাথে। মোশাররফ ভাই আমার পাশে বসা, সে তার চরিত্র পড়ছে, আমি আমার চরিত্র রিড আউট করছি। পুরোটা সময় ভাই আমাকে দেখেছেন, আমিও ভাইকে দেখেছি। আমি আসলে খুবই, আমার এক ধরনের স্টিভনেস কাজ করে, আমি জানি না, এটা আমার হয়তো ব্যক্তিগত একটা বৈশিষ্ট্য আর কি। তো পুরোটা রিড আউট করার পর আমার মনে হলো আচ্ছা এরপরে তো ওনার সাথে আমার দেখা হবে শুধুমাত্র শুটিং এ, তো ওনার সাথে আমার কোনো কথা না থাকলে ব্যাপারটা ডিস্টার্ব হয়। তা আমার একটু কথা বলা উচিত, আমি কথা বলতেও চাই তার সাথে। তো ভাই বারান্দায় ছিলেন, আমি বারান্দায় যেয়ে বললাম আসসালামু আলাইকুম ভাই, আমার নাম রাকিব হোসেন ইভান, আমি আপনার সাথে এই চরিত্রটা করার চেষ্টা করব। তো ভাই আমার দিকে তাকিয়ে কাঁধে হাত রেখে বলল চলো আমরা মজা করতে করতে কাজটা করে ফেলি। আমি বললাম চলেন ভাই, বলে আমি চলে গেলাম। এরপর তো ডিরেক্ট শুটে আর কি, দ্যাটস হাউ ইট স্টার্টেড। কি অসাধারণ। জি জি, মানে আমরা যদি ইন্ডাস্ট্রি না শুধু জীবনের প্রতিটা ক্ষেত্রে যারা আমাদের থেকে বেশি অভিজ্ঞ তাদের কাছ থেকে যদি এই ধরনের একটা সাহায্য পাই, এই ধরনের একটা সহযোগিতা পাই, তাহলে মনে হয় পথ চলাটাই অনেক বেশি অন্যরকম হয়ে যায়, মসৃণ হয়ে যায়। খুবই। ভবিষ্যৎ প্ল্যানটা শুনতে চাই যে ইভন খুব দারুণ কাজ করছে, আর কি কি তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি? এক্সপেকটেশন তো অনেক কিছুই করা উচিত, আমিও করি। তবে সামনে এতটুকু বলতে পারি, এই বছর হয়তো আরও 2টা সিনেমা দর্শক দেখতে পাবেন। একটা হচ্ছে ফরহাদ হোসেনের প্রথম চলচ্চিত্র নাদান, সেখানে ওটা হয়তো মাস 2-1-এর মধ্যে রিলিজ হবে। আর একটা আসবে হচ্ছে রাইসুল ইসলাম অনিকের চারুলতা। এই দুইটাই হচ্ছে চলচ্চিত্র যেটা দর্শক দেখতে পাবেন, এবং আগামী বছর হয়তো আরেকটা সিনেমা দেখতে পারবেন যেটার নাম হচ্ছে সুসময়। সুসময়টা আসলে আপনার চলছে, সুসময়টাই সব সময় বজায় থাকুক, এটাই আসলে প্রত্যাশা করতে চাই। কাজের ক্ষেত্রে আপনি যেহেতু সরাসরি থিয়েটার থেকে এসেছেন, জীবনে ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যাওয়ার, সেটা হলো না, হলো কিন্তু আপনার আরও একটা শখ, সেটা পূরণ হলো। থিয়েটার থেকে চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক, সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন। ফিলোসফি বা মোটোটা আসলে কি, যে নিজেকে কিভাবে মেলে ধরতে পছন্দ করেন, কোন চরিত্রের মধ্য দিয়ে কিভাবে কাজ করতে চান? আমার কাছে যদি মনে হয় যে গল্পটা সুন্দর এবং চরিত্রটার মধ্যে আসলে আমি যা করেছি বা আমি রেগুলার লাইফে যে মানুষ, তার বাইরে যে কোনো কিছু অ্যাড হয়, কোনো লেয়ার্স অ্যাড হয় এবং কমপ্লেক্স কিছু থাকে, নতুন কিছু বলার থাকে। আমরা তো আসলে জীবনে সবসময় একই মতদর্শ নিয়ে চলি না, সময়ের সাথে সাথে অ্যাডাপ্টেশন, এভাবেই গ্রো করি। তো আমার মনে হয় ওই রিফ্লেকশনটা আমি চরিত্রের মধ্যে খুঁজি। এবং একই সাথে কাজের ক্ষেত্রে আমার জন্য মনে হয় গল্প, চরিত্র এর পাশাপাশি আসলে ডিরেক্টরকে সেটা ম্যাটার করে, এবং টিম ওয়ার্ক খুবই ইম্পর্ট্যান্ট। কারণ একটা ভালো টিম যত খারাপ কাজই করুক সেটা ভালো কাজ হবে, এটা আমি বিশ্বাস করি। তো এই বিষয়গুলো ঠিকঠাক থাকলে আমি আসলে আমিও তো অভিনয় করে যেতে চাই। অনেক শুভকামনা। বাংলা ভিশনের দর্শকদের ধন্যবাদ, দোয়া রাখবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়।
প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম তিয়াত্তর রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত মার্কিন সাহিত্যিক অ্যালবার্ট হুবার্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।